ওকে, সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব এপিআই। তো ওয়েব এপিআই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ এখন ওয়েবে সবকিছুই অ্যাভেলেবল। ওয়েব এপিআই এর থ্রুতে আমরা হচ্ছে অনেক কাজ অনেক ইজিলি করতে পারি। এক্সাম্পল বলতে গেলে ধরেন আপনি হচ্ছে মোবাইল ডাচ বাংলা থ্রুতে পেমেন্ট করতেছেন। রকেট বাংলাদেশ রেলওয়ে থেকে আপনারা যদি কখনো অনলাইনে টিকিট কিনে থাকেন তাহলে বুঝতে পারবেন ওইখানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং দিয়ে হচ্ছে ডিরেক্ট এপিআই ইউজ করে পেমেন্ট মেথড সেট করা আছে। তো এরকম অনেক কাজ, যেরকম অনলাইনে যারা কাজ করেন তারা হচ্ছে পেপ্যাল ইন্টিগ্রেট করতে পারেন। হ্যাঁ, বাইরে অ্যামাজন থেকে যদি প্রোডাক্ট কিনে থাকেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে অনেক ওয়েবসাইটের মানে এপিআই ইউজ করে তাদের ওয়েবসাইটে জাস্ট ইউজ করা হয়েছে। তো ওয়েব এপিআইটা আসলে কি? আমরা যখন নর্মালি যেটা হয়, আমরা যখন প্রথমে কাজ করছি বা এর আগে যে কাজগুলো করছি সেটা ছিল অনেকটা এরকম যে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হয় সার্ভারের কাছে। সার্ভার সেটা ক্যাচ করে হচ্ছে আপনার কন্ট্রোলারের থ্রুতে। তো কন্ট্রোলার ওইখান থেকে অনেক প্রসেস টসেস করে তারপরে সেই ডেটাটাকে রিটার্ন করে। ঠিক আছে? তো সেই ডেটাটাকে রিটার্ন করে হচ্ছে একটা ভিউ হিসাবে বা এইচটিএমএল মার্কআপ হিসাবে, যেটা রেজর ভিউ ইঞ্জিন দিয়ে পার্স করা হয় এবং সেই এইচটিএমএল ভিউটা হচ্ছে চলে আসে ক্লায়েন্টের কাছে। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে এইচটিএমএল ভিউটা পাস করতেছি, এইটা পুরাটাই জেনারেট হয় হচ্ছে সার্ভার সাইডে। তো ওয়েব এপিআই যেটা করে যে এই কাজটাই করবে হচ্ছে ক্লায়েন্ট সাইডে, যে আপনার সার্ভার সাইডে এত বেশি হিট না করে জাস্ট সার্ভার সাইড থেকে শুধুমাত্র ডেটা নিয়ে আসবে। শুধুমাত্র ডেটা নিয়ে এসে আপনার ভিউটা বা এইচটিএমএল মার্কআপটা জেনারেট করবে হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইডে। তো এতে আপনার কি কি বেনিফিট হইতে পারে? তো বেনিফিট একটা হচ্ছে, সবথেকে বড় যে বেনিফিট সেটা হচ্ছে লেস সার্ভার রিসোর্সেস লাগবে। এটা হচ্ছে ধরেন যখন আপনার এইচটিএমএল মার্কআপটা জেনারেট হয় তখন অনেক ওই jQuery রেফারেন্স, বুটস্ট্র্যাপ রেফারেন্স, হাবিজাবি অনেক কিছু একবারে চলে আসে। তো আপনি যখন শুধু ডেটা পাঠান তখন কিন্তু এত কিছু দরকার হয় না, জাস্ট প্লেইন ডেটা, টেক্সট ডেটা যেটা সেটা চলে আসে। এটা একটা সুবিধা। তারপর হচ্ছে লেস ব্যান্ডউইথ। আপনি যখন কম ডাটা পাঠাচ্ছেন তার মানে মানে স্বাভাবিকই যে আপনার জায়গা অনেক কম লাগতেছে। তো এতে যেটা হয় যে আপনার পারফরম্যান্স অনেক ফাস্ট হয়, আপনার অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট রান করে। তো এটার মানে আবার এটা না যে হচ্ছে আপনার নরমালি একটা অ্যাপ্লিকেশন যদি 30 সেকেন্ড লাগে রান করতে, এটা দিলে আপনার অ্যাপ্লিকেশন 10 সেকেন্ড লাগবে। এরকম না অ্যাকচুয়ালি, আপনার হয়তো কয়েক সেকেন্ড আপ ডাউন করতে পারে পারফরম্যান্স, কিন্তু সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক স্মুথ করে। আরেকটা হচ্ছে সাপোর্ট ফর ব্রড রেঞ্জ অফ ক্লায়েন্ট। এখানে ক্লায়েন্ট বলতে বোঝাচ্ছে ইন পয়েন্টস। তো এন্ড পয়েন্ট গুলাকে মানে এন্ড পয়েন্ট গুলা কি কি হইতে পারে সেটা হচ্ছে একটা ওয়েব ক্লায়েন্ট হইতে পারে, একটা মোবাইল অ্যাপ হইতে পারে, একটা ট্যাবলেট অ্যাপ হইতে পারে। তো জিনিসটা এরকম যে আপনারা হচ্ছে ফেসবুকে অনেক ফেসবুকের অনেক অ্যাপস আছে, গেমস আছে, যে হচ্ছে আপনার নামের মিনিং কি, 5 বছর পর আপনি কি হবেন, হ্যাঁ আপনি কত টাকার মালিক হবেন, এরকম অনেক অ্যাপ আছে। তো যখন আপনি এই অ্যাপগুলোতে ক্লিক করেন তখন তারা কিন্তু হচ্ছে আপনার ইনফরমেশন গুলো চায় এবং আপনি সেগুলো হচ্ছে মানে ইয়েস দিলে তারপর সেই ডেটা গুলো প্রসেস করে তারা কোনো একটা আউটপুট দেখায়। এই যে আপনার ডেটা গুলো পাচ্ছে সেটার জন্য কিন্তু তার আলাদা কোনো প্রোগ্রামিং করতে হচ্ছে না। ফেসবুকেরই এরকম এপিআই ক্রিয়েট করা আছে যেটা সরাসরি হচ্ছে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো ইউজ করতে পারে। সেরকম ধরেন আমাদের এই সার্ভার সাইডে এরকম কোনো এপিআই দেওয়া আছে যেটা থেকে যে কোনো একটা ওয়েব ক্লায়েন্ট, ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, তারা আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডেটা নিয়ে কাজ করতে পারে। কোনো মোবাইল অ্যাপ থেকে ডেটা নিয়ে কাজ করতে পারে, কোনো ট্যাবলেট অ্যাপ আমাদের থেকে ডেটা নিয়ে কাজ করতে পারে। তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ইন পয়েন্ট, ঠিক আছে, বা ক্লায়েন্ট। এরা এপিআই এর থ্রুতে আপনার হচ্ছে আপনার রিসোর্স থেকে ডেটা নিয়ে কাজ করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনে ডেটাগুলো কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন সেটা কিন্তু তাদের কাছে ম্যাটার করে না। ফেসবুকে আপনার ডেটা কিভাবে আছে সেটা কিন্তু এদের কাছে ম্যাটার করে না, ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলোর কাছে ম্যাটার করে না। তো তারা জাস্ট কি করে, প্লেন সিম্পল টেক্সট ডেটা নেয়, নিয়ে তাদের মতো করে সেগুলাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো এখন আমাদের অ্যাপ্লিকেশনের থ্রুতে যদি বলি, ধরেন আপনি হচ্ছে একটা এপিআই বানাইলেন যে হচ্ছে আপনার কত প্রোডাক্ট সেল হচ্ছে সেইটা। তো বাংলাদেশে হচ্ছে এই যে অনেক রিপোর্ট টিপোর্ট করে না, ধরেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কোন একটা রিপোর্ট করবে।
তো তারা কি করলো, আপনার অ্যাপ্লিকেশনের একটা এপিআই থ্রুতে জাস্ট ওই ডেটাটা নিল, বা আপনি শুধু একটা এপিআই বানাইছেন, জাস্ট ওই একটা জিনিস নিতে পারবে, আপনার সেল হিস্টোরি, আদার্স কোনো কিছু তারা পাবে না। তো ওই এপিআই থ্রুতে তারা ওই ইনফরমেশন গুলো নিয়ে তারা অ্যানালাইসিস করতে পারবে। তো সিমিলার ধরেন টুইটারের ডেটা নিয়ে অনেকেই এরকম কাজ করে, যে হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হইতে পারে, তারপর হচ্ছে কার কি পার্সোনালিটি হইতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে তখন ওই টুইটার বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এরা এরকম এপিআই বানায় রাখছে, যে এপিআই গুলা পাবলিক ডোমেইনে যারা আছে তারা ইউজ করে হচ্ছে কাজ করতে পারে। তো এই যে আমরা যে এতক্ষণ যেগুলো বললাম, এগুলাকে বলা হয় হচ্ছে ডেটা সার্ভিসেস বা ওয়েব এপিআই। এপিআই শর্ট ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আসলে এটা কিন্তু এই যে এপিআই, এই কথাটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস অনেক আগে। যারা প্রোগ্রামিং মানে হচ্ছে বেসিক লেভেলে করছেন তারা হয়তো জানেন যে পিসি থেকে, মানে আপনার কম্পিউটার থেকে যখন আদার্স হার্ডওয়্যার গুলো ইউজ করতেছেন, বা আপনি যখন আদার সফটওয়্যার ইউজ করতেছেন, সেই সফটওয়্যারটা আপনার পিসির হার্ডওয়্যার কিভাবে অ্যাক্সেস করবে সেটার জন্য এপিআই বানানো। সেটাকেই বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এবং সেই সেম কনসেপ্টটাই হচ্ছে এখন ওয়েবে ইউজ করা হয়, যেটা বলা হয় ওয়েব এপিআই। আমরা সফটওয়্যার টু সফটওয়্যার এভাবে কাজ করতে পারবো। আচ্ছা, তো এই এপিআই অ্যাক্সেস করা বা এপিআই ডিজাইন করা, এপিআই ডেভেলপ করার অনেকগুলা হচ্ছে আপনার কনভেনশন আছে। তো সব থেকে বেশি যে ইউজ করা হয় সেটা হচ্ছে রেস্টফুল এপিআই বা রেস্টফুল কনভেনশন। তো রেস্ট এর ফুল মিনিং হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো এটা একটু কমপ্লেক্স। তো এর নাম কি বোঝাচ্ছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট বুঝবেন যে রেস্টফুল কিভাবে কাজ করে। তো তার আগে বলে নেই, রেস্টফুল কোন রেস্টফুল হচ্ছে কোন টেকনোলজি না, এটা একটা কনসেপ্ট বা এটা একটা হচ্ছে কনভেনশন, নেমিং কনভেনশন। যেরকম এখানে দেখেন, আমরা যে এপিআই গুলো আমাদের অ্যাপ্লিকেশনে যখন এপিআই ইউজ করব, এপিআই গুলার ডিজাইন হতে পারে এরকম যে স্ল্যাশ এপিআই স্ল্যাশ কাস্টমার, মানে এপিআই নামে আমার একটা কন্ট্রোলার থাকবে এবং কাস্টমার নামে ওর ভেতরে একটা অ্যাকশন থাকবে। নর্মাল ইউআরএল প্যাটার্ন আপনারা এর আগে আমাদের অ্যাপ্লিকেশন যেরকম দেখছেন সেরকম। তো এই রেস্টফুল কনভেনশনে এপিআই এর এই 5টা রিকোয়েস্ট আমরা করতে পারবো, 5টা রিকোয়েস্ট করতে পারি, আরো আছে, তো সব থেকে বেশি হচ্ছে এই 5টা ইউজ করা হয়। তার মধ্যে যদি ধরেন আমি গেট রিকোয়েস্ট পাঠাই, গেট রিকোয়েস্ট পাঠাইলে কি করবে, আমার এখানে এই এপিআই স্ল্যাশ কাস্টমারে হিট করবে এবং এখান থেকে সবগুলা কাস্টমার আমাকে রিটার্ন করবে। আমি যদি যে কোনো একটা কাস্টমার চাই, তাহলে এপিআই স্ল্যাশ কাস্টমার স্ল্যাশ ওয়ান, এই ওয়ানটা হচ্ছে সেই কাস্টমারের আইডি নাম্বার, আইডি নাম্বার থ্রুতে আমাকে একটা কাস্টমার দেবে। পোস্ট হচ্ছে আমি কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা কাস্টমারকে সেভ করতে যাচ্ছি, সেটার জন্য হচ্ছে এপিআই স্ল্যাশ কাস্টমার, এবং সেটাতে যদি পোস্ট রিকোয়েস্ট করি তাহলে সেটাতে হিট করবে। আর পুট হচ্ছে আমি কোনো একটা কাস্টমারকে আপডেট করতে যাচ্ছি, তখন এটা লাগবে। আর ডিলেটটা হচ্ছে আমি কোনো একটা কাস্টমারকে ডিলেট করতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পোস্ট মেথড নিয়ে অলরেডি কাজ করছি। আমরা যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, মানে কোনো একটা প্রোডাক্ট সেভ করতাম, আপনার প্রোডাক্ট কন্ট্রোলারে দেখেন আমরা হচ্ছে কই গেল, এই যে এইচটিটিপি পোস্ট, আমরা এই জিনিসটা বলে দিতাম, তার মানে এটা একটা পোস্ট মেথড। যদিও এখানে প্রপার এপিআই কনভেনশন বা এপিআই ইউজ করা হয়নি, জাস্ট তারপরেও দেখেন আমরা জাস্ট এভাবে বলে দিচ্ছি যে এটা একটা এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট হবে। যদি পোস্ট রিকোয়েস্ট হয় তাহলেই এই এই অ্যাকশনটা সে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ ডিরেক্টলি এই অ্যাকশনটা সে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, কোন একটা গেট রিকোয়েস্টে এটা কাজ করবে না। তো এই হচ্ছে এপিআই। তো এরপরে আমরা যেটা করব, এপিআই নিয়ে মানে আমরা এর আগে হচ্ছে প্লেন ক্রুড অপারেশন করছি। ক্রুড অপারেশন হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। তো এরপর আমরা যেটা করব, এপিআই দিয়ে হচ্ছে এই অপারেশন গুলো করব, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। এটা যেটা হবে, আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি হচ্ছে স্মুথ হবে, প্লাস অ্যাপ্লিকেশন অনেক ব্রড রেঞ্জ অফ ক্লায়েন্টের কাছে অ্যাক্সেসেবল হবে। আপনি যদি ধরেন পাবলিক ডোমেইন নিয়ে কাজ করেন, যদি সিকিউর মানে সিকিউর কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, তাহলে হয়তো এপিআই এতটা ইউজফুল হবে না। কিন্তু পাবলিক ডোমেইনে কাজ করলে, যেরকম ধরেন আপনি একটা ই কমার্স সাইট বানাচ্ছেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট বানাচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে এপিআই খুব ইউজফুল। কারণ এখানে আপনার রেঞ্জ অফ ক্লায়েন্ট অনেক বেশি, এবং আপনার ডেটা নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে।
তো আপনি যত বেশি মানুষের কাছে আপনি এক্সপোজ করতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন তত বেশি মানুষ পাবে। তো এই হচ্ছে এপিআই এর কনসেপ্ট। এরপরে আমরা নেক্সট ক্লাস বা তারপর ক্লাস থেকে এপিআই দিয়ে কিভাবে কাজ করা যায় ওইটা দেখবো। তো আপনারা জাস্ট বাসায় এপিআই নিয়ে একটু স্টাডি করেন। তো এইখানে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন নাই, তার মানে সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। কোনো রেসপন্স নাই। হ্যাঁ, আমরা এপিআই নিয়ে কাজ করাবো। মানে জাস্ট দেখাবো এপিআই টা কিভাবে, মানে এপিআই দিয়ে আপনার কিভাবে হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, জাস্ট এপিআই এর কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা শুধু বলেন, তাইলেই হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই বুঝতে পারবেন নেক্সট দিন কিভাবে কাজ করব আমরা। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে জাস্ট এপিআই নিয়ে আর একটু নেটে ঘাটাঘাটি করেন আর আগের গুলার প্র্যাকটিস করেন। তো আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে কাইন্ড অফ এপিআই ইউজ করছি, যেটা হচ্ছে যখন আমরা এই যে ড্রপ ডাউন লিস্টটা লোড করাচ্ছি, ঠিক আছে, এই যে যখন এই যে এইটার থ্রুতে, হ্যাঁ, মানে এখানে ক্লিয়ারলি এপিআই ইউজ করা হয়নি, কিন্তু এপিআই ঠিক কিভাবে ডেটা নিয়ে আসবে অনেকটা সেরকম ইউজ করা হয়েছে। আমরা এখানে কিন্তু দেখেন জাস্ট জেসন ডেটা নিয়ে আসতেছি, জাস্ট এখানে সে প্লেন ডেটাটা পাঠাচ্ছে, এখানে কোনো ভিউ পাঠাচ্ছে না, মানে এইচটিএমএল কোনো কিছুই সে রেন্ডার করবে না, জাস্ট এখানে ডেটাটা পাঠাচ্ছে। তো এই ডেটাটাই হচ্ছে এ ক্যাচ করতেছে, এ ক্যাচ করে আমাদের এইখানটার যে হচ্ছে ভিউ গুলো আছে তার ভেতরে পাস করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কাইন্ড অফ এপিআই যেভাবে কাজ করে অনেকটা সেভাবেই করা হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এপিআই নিয়ে আমরা তাহলে কাজ শুরু করব। তো আপনারা এইগুলা একটু প্র্যাকটিস করবেন।